শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 11 দিন ধরে নিখোঁজ শিলচরের প্রসেনজিৎ দাস, উৎকণ্ঠায় পরিবার। শিলচর শহরের আশ্রম রোডের মা কালী লেন এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস গত 11 দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত 4 জুলাই সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান প্রসেনজিৎ দাস, কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরও তার কোনো সন্ধান না পাওয়ায় শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। প্রসেনজিৎ দাসের স্ত্রী ও মা জানান, নিখোঁজ হওয়ার 11 দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি প্রসেনজিৎ দাসের সন্ধান পান তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য যোগাযোগের নম্বর হলো 6908648997 অথবা 7636934996। পরবর্তী খবরটি হলো, সদন থেকে বহিষ্কার। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগে একদিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কৃত হলেন বিধায়ক অখিল গগৈ। আসাম বিধানসভার চলতি অধিবেশনে আজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশ করার সময় বিধায়ক অখিল গগৈ বারবার আপত্তি জানিয়ে বক্তব্যে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠে। এর জেরে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং কিছু সময়ের জন্য অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিধানসভার শৃঙ্খলা বজায় রাখতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ। তিনি অখিল গগৈকে শান্ত থাকার নির্দেশ দিলেও অভিযোগ অনুযায়ী তিনি বাধা অব্যাহত রাখেন। এরপর বিধানসভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষ তাকে ওই দিনের জন্য সদন থেকে বহিষ্কারের নির্দেশ দেন। অধ্যক্ষের নির্দেশের পর অখিল গগৈকে বিধানসভা কক্ষ ত্যাগ করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শাসক পক্ষের দাবি, বিধানসভার শৃঙ্খলা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অধ্যক্ষের এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। অপরদিকে অনশনের 18তম দিনে এসে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সোনমকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করে জোরপূর্বক পুষ্টি ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। আজ এই জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি দেবেন্দ্র উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ। লাদাখের অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি এবং পরিবেশ রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে সরব সোনম। সাম্প্রতিককালে নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে গত 28 জুন থেকে আমরণ অনশনে বসেছেন তিনি। টানা 18 দিনের অনশনে তার শরীরের ওজন অনেকটাই কমেছে এবং স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে। আইনজীবী রাকেশ কুমার সাইনি আদালতে দায়ের করা আবেদনে জানিয়েছেন, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে কেন্দ্রীয় ও দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে। তার দাবি, সোনমকে সরকারি হাসপাতালে ভর্তি করে তরল খাদ্য, ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টি জোর করে খাওয়ানোর নির্দেশ দিক আদালত। উল্লেখ্য, সোমবার সোনমের অনশন মঞ্চে সংহতি জানাতে উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না ফাটক শাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জয়তী ঘোষের মতো ব্যক্তিত্বরা। তারা অনশন তুলে নেওয়ার অনুরোধ জানালেও নিজের দাবিতে অনড় সোনম। কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা। এখন দেখার, আদালতের নির্দেশ এবং সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে সোনম ওয়াংচুক তার অনশন কর্মসূচি প্রত্যাহার করেন কিনা। আজ এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে খুব শীঘ্রই নতুন রাজস্ব চক্র এবং সার্কল অফিস স্থাপন করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পন্ন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। এ প্রসঙ্গে তিনি বিধানসভার বিশেষ কক্ষ থেকে জেলার কমিশনার ও সার্কল অফিসারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকও করেন। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা কেন্দ্র পুনর্গঠনের পর পঞ্চায়েতগুলির পুনর্বিন্যাস হলেও বহু কেন্দ্রে এখনও রাজস্ব চক্রগুলির পুনর্গঠন কেন্দ্রভিত্তিক হয়নি।
ফলে একটি কেন্দ্রের রাজস্ব চক্র বা রাজস্ব গ্রাম অন্য একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে। আবার কিছু বিধানসভা কেন্দ্রে কোনো রাজস্ব চক্রই নেই, যার কারণে সেগুলি পাশের কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে। তিনি জানান, বিটিসি অঞ্চলবাদী রাজ্যের বাকি 105টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এই পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো বিধানসভা কেন্দ্রের গ্রাম যেন সংশ্লিষ্ট বিধায়কের এলাকার বাইরে না থাকে এবং রাজস্ব চক্রের কাজে কোনো বিধায়ককে অন্য কেন্দ্রে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করেন, কোথাও বিদ্যমান রাজস্ব চক্র তুলে দেওয়া হবে না, প্রয়োজন অনুযায়ী শুধু গ্রামগুলির পুনর্বিন্যাস করা হবে। যেসব কেন্দ্রে একটি রাজস্ব চক্রও নেই, সেগুলির তালিকা ইতিমধ্যেই তৈরি হয়েছে। পরবর্তী খবরটি হল, সুপ্রিম কোর্টের নির্দেশ দীর্ঘ 17 বছরেও বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে 2 দিনের কর্মবিরতি ও ধর্ণা কর্মসূচি পালন করছেন আসামের বিচার বিভাগীয় কর্মচারীরা। সারা আসাম জুড়ে চলা এই কর্মসূচিতে সামিল হয়েছেন শিলচরের বিচার বিভাগীয় কর্মচারীরাও। আন্দোলনকারীদের দাবি, 2009 সালে সুপ্রিম কোর্টের 7টি কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ জারি হলেও আজ পর্যন্ত তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিষেবা বিধি প্রণয়ন, নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা, বিশেষ ভাতা চালু, লোক আদালতে কর্মরত কর্মীদের পারিতোষিক নির্ধারণ, বেতন কাঠামোর অসঙ্গতি দূরীকরণ, চিকিৎসা ব্যয়ের প্রতিশ্রুতি, স্থায়ী ভ্রমণ ভাতা বৃদ্ধি এবং জাতীয় পেনশন প্রকল্প এর আওতাভুক্ত কর্মীদের পুরনো পেনশন প্রকল্পে অন্তর্ভুক্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি এখনও বাস্তবায়িত হয়নি। এর ফলে বহু বিচার বিভাগীয় কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সংগঠনের। ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র, সম্পাদক শিবাজি চক্রবর্তী, সহকারী সম্পাদক বিশ্বজিৎ দেব ও সাতারূপা পাল এবং কোষাধ্যক্ষ বিধায়ক চৌধুরী। সভাপতি সিদ্ধেশ্বর মিশ্র বলেন, এগুলি নতুন কোনো দাবি নয়। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরবর্তী খবরটি হল, বসতবাড়ির উপর দিয়ে 11,000 ভোল্টের হাই টেনশন লাইন নয়, বিকল্প পথের দাবি গ্রামবাসীর। কাছাড় জেলার দোলাই বিধানসভা এলাকার রাজনগর টিলাগ্রাম বস্তিতে নতুন 11,000 ভোল্টের হাই টেনশন বিদ্যুৎ লাইন স্থাপনকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুৎ লাইন টানা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ তুলে লাইন পরিবর্তনের দাবিতে বিদ্যুৎ বিভাগের সোনাই এপিডিসিএল সাব ডিভিশনের এসডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর অভিযোগ, যে রাস্তার পাশ দিয়ে নতুন হাই টেনশন লাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তার দুই পাশে অসংখ্য বসতবাড়ি ও বড় বড় গাছ রয়েছে। এই পরিস্থিতিতে বাড়ির উপর দিয়ে এইচটি লাইন গেলে ভবিষ্যতে প্রাণহানি সহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলে তাদের আশঙ্কা। স্থানীয়দের দাবি, এলাকায় আগে থেকেই একটি বিদ্যমান সাব লাইন রয়েছে, তাই নতুন 11,000 ভোল্টের হাই টেনশন লাইন বসতবাড়ির উপর দিয়ে না নিয়ে বিকল্প ও নিরাপদ পথ দিয়ে স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সোনাই এপিডিসিএল সাব ডিভিশনের এসডিইর কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের অনুলিপি কাছাড়ের জেলা কমিশনার, জেলা বিদ্যুৎ দপ্তর এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের অন্যান্য আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হল, শ্রীভূমির হরিনগরের জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তি যুগে জেলার সব অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানিয়েছেন, জওহর নবোদয় বিদ্যালয় সমিতি বা এনবিএস 2027-28 শিক্ষাবর্ষে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য জওহর নবোদয় বিদ্যালয়ের নির্বাচন পরীক্ষা বা জেএনবিএসটি 2027-এর অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। এতে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এর জন্য চলতি বছরের 28 নভেম্বর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং আবেদনকারীকে 2026-27 শিক্ষাবর্ষে স্বীকৃত বিদ্যালয়ে 5ম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে এবং সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এতে জেলার অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। তবে আবেদনপত্র পূরণের সময় কোনো তথ্য ভুল প্রদান করা হলে আবেদন বাতিল হতে পারে। আবেদনের জন্য যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার পদ্ধতি এবং আবেদন সংক্রান্ত নির্দেশিকার বিস্তারিত বিবরণ অফিসিয়াল প্রসপেক্টাসে উল্লেখ রয়েছে। অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে cbscitms.rcil.gov.in অথবা এনবিএস। এতে সকল যোগ্য শিক্ষার্থীকে জেএনবিএসটি 2027-এ অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অপরদিকে ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, গভীর রাত পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ।
সারা বিশ্ব এখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ 2026 এখন শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফিফা বিশ্বকাপের উন্মাদনা আসামেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফুটবল প্রেমীদের উৎসাহের কথা বিবেচনা করে এক বিশেষ ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, কামরূপ মহানগর জেলা সহ রাজ্যের অন্যান্য জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী ফিফা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত অর্থাৎ আগামী 20 জুলাই পর্যন্ত গুয়াহাটির রেস্তোরাঁগুলো রাত 3:30 পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলায় রেস্তোরাঁ মালিক সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের ভিত্তিতে একই ধরনের অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ফুটবল মানুষকে একত্রিত করে। আমরা চাই আমাদের ক্রীড়াপ্রেমীরা যেন কোনো অসুবিধা ছাড়াই ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপভোগ করতে পারেন। তাই গুয়াহাটির জেলা প্রশাসনকে 15, 16, 19 ও 20 জুলাই ভোর 3:30 পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে অন্যান্য জেলার প্রশাসনকেও প্রয়োজন অনুযায়ী একই ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে খেলা উপভোগ করুন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আসামের ফুটবল প্রেমীরা। গভীর রাত পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকার অনুমতি বিশ্বকাপ উপভোগের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।